This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ট্যাংরা কাণ্ডে নয়া তথ্য, গ্রেপ্তার দে পরিবারের ছোট ভাই প্রসূন, স্ত্রী রমি, মেয়ে প্রিয়ম্বদা এবং বৌদি সুদেশনা তিনজনকেই খুনের কথা কবুল করেছেন তিনি। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ছোট ভাই প্রসূনকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে দে পরিবারের 3 সদস্যকেই তিনি খুন করেছেন। আজ তাকে আদালতে পেশ করা হবে। প্রসূনকে হেফাজতে চেয়ে আর্জি জানাবে পুলিশ। এনআরএস থেকে গতকালই ছাড়া হয় প্রসূন দেকে, তাকে নিয়ে যাওয়া হয় ট্যাংরা থানায়। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে স্ত্রী বৌদির সঙ্গে মেয়েকেও খুনের কথা স্বীকার করেন প্রসূন। হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় পুলিশের কাছে দেওয়া বয়ানে স্ত্রী এবং বৌদিকে খুনের কথা স্বীকার করেন প্রসূন। আর এবার থানায় জিজ্ঞাসাবাদে মেয়েকেও শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করলো দে পরিবারের ছোট ছেলে। আরেকটা খবর দেখায় আপনাদের, মধ্যমগ্রামের ট্রলি ব্যাগে দেহ উদ্ধার কাণ্ডের নয়া মোড়। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করলো ডিএমজি। আজ অস্ত্রের খোঁজে মধ্যমগ্রাম বাড়ির কাছে জলাশয়ে অভিযান চালায়, তখন সেখানে ডুবুরি নামানো হয়। ডুবুরি যখন নামে তারপর সেখান থেকে খুনে ব্যবহৃত অস্ত্র লোপাটে আরও একটি ট্রলি ব্যাগ ব্যবহার করা হয়। সিসিটিভি ফুটেজে দ্বিতীয় ট্রলির হুঁশ পায় পুলিশ। যে রাতেও দ্বিতীয় ট্রলি ব্যাগে অস্ত্র লোপাটের কথা স্বীকার করা হয়। এই দ্বিতীয় ট্রলি ব্যাগ এবং অস্ত্রের খোঁজেই আজ ডুবুরি নামিয়ে তল্লাশি করা হয় এবং সেখান থেকেই খুনে ব্যবহার করা বটি এবং ছুরি উদ্ধার করা হয়। হাতুড়ি না, আমি হাতুড়ি তো ফেলিনি। হাতুড়িটা কে ফেলেছে? হাতুড়ি ফেলিনি, আমি ছুরি আর দা ফেলেছিলাম। অনেকটা ফেলে যাওয়ার দা, আমি ছুরি আর দা ফেলেছিলাম। হাতুড়িতে ফেলিনি, হাতুড়ি আমার ঘরে আছে। এই হাতুড়ি কি আপনার ঘরের হাতুড়ি? না, আমার ঘরে হাতুড়ি নয়। এটা না, আমার হাতুড়ি। আপনারা দেখতে পাচ্ছিলেন যে মধ্যমগ্রামের যে ট্রলি ব্যাগে অস্ত্র ছিল, সেই ট্রলি ব্যাগের খোঁজে আজ ডুবুরি নামানো হয় এবং ডুবুরি নামানোর পর অস্ত্র উদ্ধার করা হয়, যে অস্ত্রে খুন করা হয়েছিল। ঘটনার 8 দিনের মাথায় পুলিশ উদ্ধার করলো এই বটি। এই বটি ব্যবহার করা হয়েছিল ওই দেহর বিভিন্ন অংশ পাট করে কাটা হয় এবং কাটবার পর এই বটি তারা এই যে পুকুর, এই পুকুরে ফেলে দেওয়ার কাজ করেন। এবং ফেলে দেওয়া শুধু বটি নয়, এর সঙ্গে আরও একটা ছুরি ব্যবহার করা হয়েছে, যা খোঁজবার জন্য আবারও দ্বিতীয় দফায় আরও একটি ডিএমজি টিম নামছে। তারা এই পুকুরের ভেতরে তল্লাশি করবেন, আসলে সেই ছুরি কোথায় সেটা খুঁজে বার করার চেষ্টা। কিন্তু যে ঘটনা ঘটিয়েছিল, আমরা যতটা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি, 2টো ব্যাগ তাদের কাছে ছিল। সেই 2টো ব্যাগের মধ্যে একটা ব্যাগে এই বটি দিয়ে কাটবার পর প্রথম ব্যাগে তারা দেহটিকে ঢোকায় এবং দেহর সঙ্গে তার ব্যবহার করা যে সমস্ত জামা কাপড় ছিল, সেই জামা কাপড় দ্বিতীয় আরেকটি ব্যাগে ঢোকায় এবং সেই দ্বিতীয় ব্যাগটি মা মেয়ে দুজনে মিলে একসাথে এখান থেকে বেশ খানিকটা দূরে একটা খালে ফেলে দেয়। মেয়েকে নিয়ে এসেছিল কলকাতা পুলিশের তরফ থেকে, সে জানতো না কোথায় অস্ত্র ফেলা হচ্ছে, সেই জন্য সে বারবার খালের কথা বলছিল। কিন্তু মা যেহেতু অস্ত্র ফেলেছে, সেই জন্য সে দেখিয়ে দেয় আজকে এই পুকুরে অস্ত্র ফেলা হয়েছিল, যেখানে বটি এবং ছুরি ব্যবহার হয়েছে এবং সেই বটি ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং ছুরি উদ্ধারের তল্লাশি করছেন ডিএমজি টিম। এখন প্রশ্ন হচ্ছে, এর পাশাপাশি যে দ্বিতীয় ব্যাগ ছিল, সেই দ্বিতীয় ব্যাগে বেশ কিছু জামা কাপড় ছিল। সেই জামা কাপড় সহ সেই ব্যাগটির পাশে একটি খালে ফেলে দেওয়া হয়েছে, সেটাও কেউ কিন্তু উদ্ধারের কাজ চালাবে পুলিশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পুলিশ মনে করছে এই গোটা ঘটনার তদন্ত মোটামুটি তারা একটা শেষ পর্যায়ে নিয়ে আসতে পেরেছেন। এরপর পুনর্নির্মাণ করবেন, এমনটা জানা যাচ্ছে মধ্যমগ্রাম থানা সূত্রে। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। পানাগড়ের সুতন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুতেও নয়া মোড়। সাদা গাড়ি চালক বাবলু যাদবের পর এবার গ্রেপ্তার করা হলো সুতন্দ্রার গাড়ি চালক রাজদেও শর্মাকে। কেন গ্রেপ্তার জানাবেন প্রতিনিধি জয়ন্ত রয়েছেন টেলিফোন লাইনে। জয়ন্ত, রাজদেও শর্মাকে কেন গ্রেপ্তার করা হলো, তার বিরুদ্ধে কি অভিযোগ করলো? দেখো, রাজদেও শর্মাকে গ্রেপ্তারের মূল কারণ হচ্ছে পুলিশি তদন্তে যেটা উঠে এসেছে যে রাজদেও শর্মার বেপরোয়া গাড়ি চালানোর জন্যই এই মৃত্যুর ঘটনা, সুতন্দ্রার মৃত্যুর ঘটনা। বাবলু যাদবকে গ্রেপ্তার করার পর যে ধারা আনা হয়েছিল, সেই ধারাগুলোই আবার আনা হয়েছে এই সুতন্দ্রার গাড়ি চালক রাজদেও শর্মার বিরুদ্ধে। রাজদেও শর্মার বিরুদ্ধে 105 অর্থাৎ বিএনএস 105 যেটা হচ্ছে অনিচ্ছাকৃত মৃত্যু মামলা, এছাড়াও 125, 281 ও 324 4 ধারায় মামলা করা হয়েছে। এই রাজদেওকে পুলিশ হেফাজতে নিয়ে আবার ঘটনা পুনর্নির্মাণ করবে বলে জানা গেছে। 7 দিনের হেফাজতের আবেদন করেছে দুর্গাপুর মহকুমা আদালতে।
রাজদেব শর্মার বিরুদ্ধে মূলত অভিযোগ হচ্ছে রাজদেব শর্মা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ওই সাদা গাড়িকে ধাওয়া করেছিল। যে অভিযোগটা রাজদেব শর্মা মিডিয়ার সামনে প্রথমে করেছিল সেই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা ছিল। এই অভিযোগটা আনা হচ্ছে রাজদেবের বিরুদ্ধে। বুঝতে পেরেছি জয়ন্ত, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। অর্থাৎ যে সাদা এসইউভি, সেই সাদা এসইউভির পিছনে সুতন্দ্রাদের যে নীল রঙের হ্যাচব্যাক গাড়িটি তাড়া করছিল, সেই গাড়িটি যে চালাচ্ছিল সেই গাড়ি চালক রাজদেব শর্মা, তাকেও এবার গ্রেপ্তার করলো পুলিশ। কি কোনো ইঙ্গিত করছিল? হ্যাঁ, অবশ্যই ইঙ্গিত করছিল। ওকে, গাড়িতে ম্যাডাম ছিল, আমরা ছিলাম, কিছু খারাপ কমেন্ট হয়তো করছিল, সেটা আমাদের কানে আসেনি, কিন্তু ইশারাগুলো বুঝতে পারছিলাম। অ্যাক্সিডেন্টটা কি করে হলো? অ্যাক্সিডেন্টটা হলো আমাকে যখন বাম্পারে মেরেছে, তখন আমি যখন বাঁদিকের লেনে স্লো হয়ে গেলাম, কিছুটা আসার পর আমি একটা সার্ভিস রোড পাই। ভয়ে আমাকে সোজা যেতে হবে, না সার্ভিস রোডে যেতে হবে, ওদের থেকে আলাদা। আপনি কি ভয় সার্ভিস রোড নিলেন? হ্যাঁ, ভয়। তারপরে যখন ভয় সার্ভিস রোড নিয়ে ওরাও আমাদের পিছু পিছু গেছে সার্ভিস রোডে। কারণ মাঝ রাস্তায় গাড়ি ফাড়ি কাটাই হয়, ওখানে গিয়ে বাঁদিক থেকে অনেকটা ডিস্টেন্স নিয়ে ওভারটেক করেছে, করে সপাটে মেরেছে গাড়িটা। তখন আমার গাড়ির টায়ারও বাস্ট করে, প্লাস গাড়িটাও পাল্টি করে। তেল ভরে যখন ওল্ড জিটি রোড ঢোকার আগে 1-1.5 কিলোমিটার আগে, তখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের গাড়িতে মারলো কেন। প্রথম ওরা মেরেছিল। তারপরে ম্যাডাম বললো গাড়ির পেছনে যেতে। তখন কত স্পিডে ছিল গাড়ি? তখন ওই 90-100। ইভটিজিং হয়েছিল সেদিন, তো তুমি বলেছিলে যে ইভটিজিং করা হচ্ছে, বিভিন্ন অঙ্গি ভঙ্গি করা হয়েছে বলছেন। আমি বলেছি আমি ইভটিজিং এর কোনো কথা বলিনি। ইভটিজিং এর কথা একটাই হয়েছে যে আমাদের দিকে বারবার তাকাচ্ছিল। ওই কাঁচ তোলা অবস্থায় রানিং গাড়িতে কারোর কথার ভয়েস আসে না, অত স্পিডে গাড়ি চললে কেউ যদি দূর থেকে কথা বলে সেটাও শোনা যায় না। তাহলে ইভটিজিং এর তথ্যটা কে দিয়েছিল? এবার আমাদের পেছনে আরো 3 জন বসেছিল, তারা হয়তো কিছু দেখেছে কিংবা বলেছে। টিভি9 বাংলার খবরের জের আরামবাগে নাবালিকা নিখোঁজের ঘটনায় তৎপর জাতীয় মহিলা কমিশন। জেলা পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব। শতাধিক নাবালিকা নিখোঁজের কারণ কি, কতজন নাবালিকাকে এ পর্যন্ত উদ্ধার করা গেছে, বাকিদের সন্ধানে পুলিশের তদন্তে কি কি তথ্য উঠে এসেছে, এই সব তথ্য জানতে চেয়ে রিপোর্ট তলব খবর সূত্রের। প্রয়োজনে আরামবাগেও আসতে পারে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। সেই খবর আমরা দেখিয়েছিলাম, লাগাতার দেখিয়েছিলাম। টিভি9 বাংলার সেই খবরের জের আরামবাগে নাবালিকা নিখোঁজের ঘটনায় এবার তৎপর জাতীয় মহিলা কমিশন। জেলা পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। শতাধিক নাবালিকা নিখোঁজ হয়ে যাওয়ার কারণ কি, এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা গেছে, যাদের যায়নি তাদের খুঁজে পেতে পুলিশ কি করছে, এই সব তথ্য জানতে চেয়ে রিপোর্ট তলব করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন সৌরভ দত্ত, প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ, জাতীয় মহিলা কমিশনও টিভি9 বাংলার খবর দেখার পর তৎপর। দেখো, একেবারে টিভি9 বাংলা মানুষের কথা বলে, এবং আরামবাগের যে খবর অত্যন্ত উদ্বেগজনক খবর, কারণ সেখানকার একাধিক থানা এলাকা থেকে 100 জনেরও বেশি নাবালিকা নিখোঁজ। আমাদের জেলা প্রতিনিধি তন্ময় বৈরাগী সেই খবর করেছিল, সবার প্রথম সেই খবর তা সামনে এনেছিল টিভি9 বাংলা, এবং সেই খবরের জেরেই জাতীয় মহিলা কমিশন সেই খবরের ভিত্তিতে সেখানকার যিনি এসপি রয়েছেন, পুলিশ সুপার, কমিশনারেটের যিনি পুলিশ সুপার রয়েছেন, তার কাছ থেকে রিপোর্ট তলব করেছেন এবং জানতে চাওয়া হয়েছে যে এই যে শতাধিক নাবালিকা নিখোঁজ, তাদের মধ্যে কতজন উদ্ধার হয়েছে, এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা যায়নি, কি ধরনের পুলিশি তদন্ত হয়েছে, পুলিশের তরফে কি পদক্ষেপ করা হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে তারা রিপোর্ট তলব করেছেন। এবং আমরা যেটা জানতে পারছি যে চলতি সপ্তাহে জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল প্রয়োজনে এই কমিশনারেট এলাকায় এসে পরিদর্শন করতে পারেন। যারা ফ্যামিলি রয়েছে, পরিবার রয়েছে, তাদের সঙ্গে কথা বলে বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারেন। একেবারে সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। রায়নায় তৃণমূল নেতার দাদাগিরি, তোলা না দেওয়ায় বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ রায়না 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৈয়দ কলিমুদ্দিনের বিরুদ্ধে। রায়না 2 নম্বর ব্লকের আরুই গ্রাম পঞ্চায়েতের মাধবদিহি গ্রামে 9 কাঠা জমি কেনেন শেখ মঈনুদ্দিন। জমির মালিকের অভিযোগ, ব্লক তৃণমূল সভাপতি এই কলিমুদ্দিন তার কাছ থেকে 15 লাখ টাকা দাবি করে। টাকা দিলে তবেই নাকি পঞ্চায়েত থেকে বাড়ি তৈরির অনুমতি দেওয়া হবে। বিডিও এবং বিএলআরও বাড়ি তৈরি করার অনুমতি দিলেও পঞ্চায়েত নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দিচ্ছে না বলে অভিযোগ। যদিও অভিযুক্ত কলিমুদ্দিন সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। তার দাবি, শেখ মঈনুদ্দিন সিপিএম নেতা, তিনি বেআইনিভাবে জমিটি কিনেছেন। 23 সাল থেকে এই কেসটা চলছে, যখন বাড়ি করবো প্ল্যান করেছিলাম। বিভিন্ন ব্যক্তি দ্বারা বিভিন্নভাবে বলানো হয়েছে আমাকে, হ্যাঁ, কিন্তু আমি সেই সব তো নাম ফাম নিতে পারবো না, এগুলো বলাও আমি পারবো না, কারণ প্রাণহানির আশঙ্কা হয়ে যাবে। আমি বলি না, প্রাণহানির আশঙ্কা হয়ে যাবে। সে যে টাকার অভিযোগটা তুলছে ভরবই মিথ্যা, এবং যে জায়গাটা নিয়ে প্রশ্ন, সেই জায়গাটা আজকে 58 বছর ধরে ওইরকমভাবে পড়ে আছে। ও এখনো পঞ্চায়েত থেকে এনওসি পায়নি।
যেটা মেন পঞ্চায়েতের বিশেষের দরকার আছে, সেটা আপনারা খবর নিন, খবর নিলে পাবেন। ও পুরো সর্বৈব মিথ্যা বলছে। উনি বাড়ি করার পারমিশন পেয়েছেন বিডিও এবং বিএলআরওর কাছ থেকে। যদি এটা সত্য হয়ে থাকে, তারপরে তাকে কেন তৃণমূলের প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট বাধা দিচ্ছে কাজে? তাহলে প্রশাসনিক আধিকারিকের তাহলে ওই পারমিশনের কি কোনো মূল্য নেই? পঞ্চায়েতের এনওসির ক্ষেত্রে স্থানীয় নেতার সঙ্গে কেন যোগাযোগ করবেন? উনি তো গ্রাম পঞ্চায়েতের অফিসে যোগাযোগ করবেন। আর এই ধরনের কি ঘটনা ঘটেছে আমার জানা নেই, আমি খবর নিয়ে দেখছি বিষয়টা কি ঘটে আছে। পরে খবরে নজর রাখবো। ভুয়ো সিম কাণ্ডে এবার পুলিশের শতপ্রণোদিত মামলা দায়ের। পিওএস ডিলারদের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের। ভুয়ো সিম কাণ্ডে আগেই গ্রেফতার 8। সোমবার তিলজলে তল্লাশি চালিয়ে শুভেন্দু গায়েন নামে এক পিওএস অপারেটরকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় 1200-রও বেশি সিম কার্ড, প্রায় 2 লক্ষ টাকা নগদ এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উদ্ধার করা হয়েছে। শুভেন্দুকে জেরা করে জিতেন্দ্র আগরওয়াল নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু সিম, টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।